আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আবার অনলাইনের ৪র্থতম ক্লাস, ৪ নম্বর ক্লাস এটা। আমি আজকে শ্রেণীর নবম দশম বিষয় রসায়ন অধ্যায় সপ্তম রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ের শুরুতেই তোমরা অবশ্যই বই খুলবে। প্রথমে বলে রাখি, তোমরা বইটা খুলে দেখবে রাসায়নিক বিক্রিয়া। প্রথমে আছে কি পদার্থের পরিবর্তন, চেঞ্জ ম্যাটার, পদার্থের পরিবর্তন। পদার্থের পরিবর্তনকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভৌত পরিবর্তন, ফিজিক্যাল চেঞ্জ, আরেকটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, কেমিক্যাল চেঞ্জ। তো ভৌত পরিবর্তনটা হচ্ছে বাহ্যিক পরিবর্তন, মূল যে উপাদানটা এর ঠিকই থাকবে, আর রাসায়নিকটা কি, উপাদানটা চেঞ্জ হয়ে যাবে, নতুন পদার্থে তৈরি হবে। আমরা একটু উদাহরণ দ্বারা বিষয়টা স্পষ্ট করব তোমাদের কাছে। প্রথমে আসি কি ভৌত পরিবর্তন। অনেকগুলো হতে পারে। হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস যদি পরস্পর বিক্রিয়া করে তৈরি করে কি পানি। আমরা দেখব এই পানির এই ভৌত পরিবর্তন কি কি হতে পারে। পানির ভৌত পরিবর্তন কি কি হতে পারে জানাই আছে, তোমাদের বই দেওয়াই আছে এটা, যে পানির 3 ধরনের পরিবর্তন হয়। পানির 3 ধরনের পরিবর্তন হয়। এই 3 ধরনের পরিবর্তনের 3টাই কিন্তু মূল যে উপাদান পানি, সেটা কিন্তু ঠিকই আছে, H2O, 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 কিন্তু 3টার কিন্তু যে বাহ্যিক অবস্থানটা এটা কিন্তু ভিন্ন রকম হবে। দেখি আমরা, এটা যদি হয় কঠিন, আমরা কঠিনকে এস দ্বারা প্রকাশ করব, সলিড কঠিন। এটা তরল, আর এটা হবে গ্যাস। তার মানে কঠিন, তরল, গ্যাস। এই 3টার মধ্যে কি আছে, H2O, পানির অণুটাই আছে, কিন্তু এটা কি হবে কঠিন অবস্থায়, এটা তরল অবস্থায়, এটা গ্যাসীয় অবস্থায়। বিষয়টা হচ্ছে সাধারণত জানা আছে পানি কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে, -4 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 0 পর্যন্ত বা 0 নিচ পর্যন্ত কি হয়, কঠিন হয়। যখন সে 0 হয়ে যায় তখন সে কি হয়, গলতে শুরু করে। যাই হোক, এটা হচ্ছে কি 0 কম হলে কঠিন অবস্থা থাকবে, আর যদি হয় 25 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে বলা হয় রুম টেম্পারেচার, কক্ষ তাপমাত্রা, এই তাপমাত্রায় এই পানিটা কি হবে, তরল হয়ে যাবে। আর এটাকে যদি আমরা আরো তাপ দিই সেটা হবে কি গ্যাসীয় হবে। সেটা হয় কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তার মানে এখানেও পানি, এখানেও পানি, এখানেও পানি, কিন্তু এটা কঠিন, তরল, গ্যাসীয়। এটা হচ্ছে পদার্থের ভৌত পরিবর্তন, পানির ভৌত পরিবর্তন। এরপরে আসি আমরা রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনটা আমি প্রথমে লিখে দিয়েছি। এখানে আছে কি হাইড্রোজেন গ্যাস, এখানে গ্যাস, এখানে জি লেখা যেতে পারে, অক্সিজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, এই দুইটা গ্যাস পরস্পর রিয়াকশন করে, বিক্রিয়া করে তৈরি করবে কি পানি তৈরি করবে। তাহলে এখানে বিক্রিয়া করার পূর্বে ছিল দুটি গ্যাস, ছিল ভিন্ন রকম গ্যাস ছিল। পরবর্তীতে আরেকটি নতুন যৌগ তৈরি হয়েছে, সেটা হচ্ছে পানি। তার মানে নতুন যৌগ তৈরি হলে সেটা কি হবে, রাসায়নিক পরিবর্তন। আমরা আরো অনেক উদাহরণ দিতে পারি। তার মধ্যে যেমন এখানে ক্যালসিয়াম কার্বনেটকে যদি তাপ দেওয়া হয় সেটা কি হয়,
সেটা তাপ দিলে ভেঙে গিয়ে তৈরি হয় কি কার্বন ডাই অক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এখানে ক্যালসিয়াম কার্বন থেকে তৈরি হলো কার্বন ডাই অক্সাইড গ্যাস, ক্যালসিয়াম অক্সাইড, ভিন্ন রকম নতুন ধরনের দুইটি যৌগ তৈরি হলো। তার মানে বুঝতে পারলাম যে এখানে নতুন যৌগ তৈরি হলে সেটি কি হবে, রাসায়নিক পরিবর্তন। আমরা অনেকটাই বুঝতে পারলাম। এর পরবর্তী অংশে চলে যাই, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তনের রাসায়নিক শ্রেণী বিভাগ, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। এখানে বিক্রিয়ার দিক দেওয়া আছে, বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে এই রাসায়নিক বিক্রিয়া শ্রেণী বিভাগ করা হয়েছে। বিক্রিয়ার দিককে দুই ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে একমুখী বিক্রিয়া, আরেকটি হচ্ছে উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া আরেকটা কি উভমুখী বিক্রিয়া। এর সম্পর্কে আমরা জানি যে একমুখী বিক্রিয়া অ্যাকচুয়ালি এখানে আমি দেখা দিয়েছি বিক্রিয়কগুলো পরস্পর বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে, অর্থাৎ এখানে দিক হবে সামনের দিকে, অর্থাৎ বিক্রিয়কগুলো পরস্পর বিক্রিয়া করে সামনের দিকে অগ্রসর হয়ে উৎপাদ তৈরি করলে সেটি হবে একমুখী বিক্রিয়া। এই একমুখী বিক্রিয়ার বিপরীতটাই হচ্ছে কি বহুমুখী বিক্রিয়া। বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে, উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হবে, এটা হচ্ছে বহুমুখী বিক্রিয়া। এখানে পার্থক্য বলা যায় কি, এটা তীর চিহ্ন একদিকে হবে, আর এটা কি, এটা হচ্ছে কি বহুমুখী বিক্রিয়া তীর চিহ্ন দুই দিকে, এখান থেকে এখানে হবে আর এখান থেকে এখানে তৈরি হবে। আমরা এটা বুঝতে পারলাম। তোমাদের প্রথমেই বলে রাখি, বিষয়টা আমি বিস্তারিত আলোচনা করব না, তোমরা বাড়িতে বই দেখে দেখে ভালোই পড়ে নেবে। যেখানে সমস্যা হয় সেটা নিয়ে আমি আলোচনা করব, আর ক্লাসটা একটু দীর্ঘ হবে বলে রাখি। আর জটিল বিষয় নিয়ে আলোচনা করা হবে। জটিল কেন, তোমাদের কাছে বুঝতে অনেক কঠিন লাগে, সেটাকে আমি সহজ ভাষায় সহজভাবে কৌশল আকারে তোমাদের বুঝিয়ে দেব। তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখবে। এরপর আসি আরেকটি বিষয় নিয়ে, তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা তাপ হারী বিক্রিয়া। দেখি আমরা প্রথমে আসি কি তাপ উৎপাদী বিক্রিয়া। যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় সেটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ মানে তাপ উৎপন্ন হবে, তৈরি হবে। একটা উদাহরণ দ্বারা তোমাদের দেখানো যাক। দেখো, এটা অ্যাকচুয়ালি কি উভমুখী বিক্রিয়া। বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে, উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হবে। এখানে নাইট্রোজেন গ্যাস এক অণু, 3 অণু হাইড্রোজেন গ্যাস, এরা পরস্পর বিক্রিয়া করে 2 অণু অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে। এটাও গ্যাস, এটাও গ্যাস, তিনটাই গ্যাস তৈরি করবে। এই বিক্রিয়া কিছু প্রভাব দেখা যায়, সেটা হচ্ছে আয়রন চূর্ণ, লৌহ চূর্ণ। এখানে তাপ লাগবে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে বিক্রিয়াটা কি হবে, ভালো হবে, সুন্দর হবে। এখানে চাপ লাগবে, চাপ 200 থেকে 250 অ্যাটমসফিয়ার, এটা চাপের একক অ্যাটমসফিয়ার। তার মানে এগুলো যদি দেওয়া হয়, নিয়ামক দেওয়া হয়, তাহলে এই বিক্রিয়াটা অ্যামোনিয়া গ্যাসটা বেশি পরিমাণে পাওয়া যায়। এই ক্ষেত্রে এই বিক্রিয়ায় তাপ উৎপাদী হবে, বিক্রিয়ার তাপ উৎপন্ন হবে। তার মানে এখানে যদি উৎপন্ন হয়, এখানে কি হবে, ডেলএইচ 92 কিলো জুল। ডেলএইচ কেন বললাম, ডেলএইচ এর মাধ্যমে কিন্তু এই বিক্রিয়ার
তাপের পরিমাণটা পাওয়া যায়, নির্দিষ্ট আকারে পাওয়া যায়। আমরা বিক্রিয়কের তাপ থেকে যদি উৎপাদিত তাপ মাত্রা বাদ দিই তাহলে সেখানে ডেল এস এর মানটা পাওয়া যায়। মনে করো এখানে 10, বিক্রিয়কে 10, এটা ভিন্ন রকম হতে পারে। এখানে 10, এইটুকুতে 10, তাহলে 10 10 বাদ দিয়ে দিলাম, থাকলো কি 92। যেহেতু বিক্রিয়ক থেকে উৎপাদ বাদ দেওয়া হচ্ছে, তার মানে এখানে কি হবে, ডেল এইচ হবে, একটু বলে দিই তোমাদের, ডেল এইচটা কি হবে, যদি আমি এইচ এখানে বিক্রিয়ক দিই, রিঅ্যাকট্যান্ট H1 বিক্রিয়ক আর উৎপাদকে H2 দিলাম, যেহেতু এই অবস্থায় প্লাস রয়েছে, যদি বিয়োগ করা হয় এখানে এটা এই তাপটা বাদ গেল, থাকলো কি এই প্লাস 90, তার মানে এখানে কি আছে, মাইনাস আছে, মাইনাস 92 কিলো জুল। তার মানে এখান থেকে বলা যায় যে বিক্রিয়া ডেল এইচ এর মান মাইনাস হয়, যে বিক্রিয়া ডেল এইচ এর মানটা কি হয়, মাইনাস হয়, সেটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া। পরবর্তীতে আসি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। তাপহারী বিক্রিয়ার একটি উদাহরণ তোমাদের আমি বোর্ডে লিখে দিব, তোমাদের বইও এটা আছে, অবশ্য তোমাদের বইও আছে, তোমরা বই কি অনুসরণ করবে। এখানে আমি আরেকটা গ্যাস নিলাম, নাইট্রোজেন গ্যাস প্লাস অক্সিজেন গ্যাস, তারা পরস্পর বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তৈরি করবে কি, নাইট্রিক অক্সাইড। এখন বিষয়টা হচ্ছে এটা তাপহারী বিক্রিয়া সংজ্ঞাটা কি হবে, যে বিক্রিয়ায় তাপ শোষিত হয়। এমনিতে কিন্তু তাপ মানে বিক্রিয়া করবে না, এখানে যদি আমার বিক্রিয়কে তাপ প্রয়োগ করি তাহলে উৎপাদ তৈরি হবে। অর্থাৎ যে বিক্রিয়ায় তাপ শোষিত হয়, বিক্রিয়া করার আগে কি করতে হবে, তাপ দিতে হবে, শোষিত করতে হবে, করাতে হবে, তাহলে কি হবে, সেই বিক্রিয়াটা সম্পূর্ণ হবে। তাহলে এই বিক্রিয়ার জন্য তাপ শোষিত হয়, সেটা হবে তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ার যদি তাপ এক্ষেত্রে শোষিত হয়, তার মানে এখানে আমরা প্লাস দিতে পারি, এখানে এক্ষেত্রে প্লাস হবে, প্লাস 180 কিলো জুল। তার মানে এই বিক্রিয়া করতে হলে বিক্রিয়কে তাপ দিতে হবে, কতটুকু দিতে হবে, 180 কিলো জুল দিতে হবে, তাহলে বিক্রিয়া সম্পূর্ণ হবে। এখানে ডেল এইচ এর মানটা তোমাদের একটু আমি দেখিয়ে দিই, পূর্বের মতোই ডেল এইচ কত হবে, বিক্রিয়কের তাপ এইটার এটা সমান, তার মানে বিক্রিয়ক থেকে এই তাপটা বাদ দিলাম, থাকলো 180, এটা কি প্লাস 180, যেহেতু বিক্রিয়কটা কি আছে, বামে আছে। তাহলে বুঝতে পারলাম যে ডেল এইচ যদি মাইনাস হয় সেটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া, আর যদি ডেল এইচ এর মান প্লাস হয় তাপহারী বিক্রিয়া। আমি একটু উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম, পরবর্তী অংশ চলে যাব। পরবর্তী অংশটা প্রথমেই বলে রেখেছি, এটা জটিল একটা বিষয়, তোমাদের কাছে অনেক কঠিন মনে হয়, এই কঠিনকে সহজভাবে বোঝাতে দেওয়া হবে। সেটা হচ্ছে ইলেকট্রনের স্থানান্তর। এটা কিন্তু রাসায়নিক বিজ্ঞানের একটা শ্রেণীবিভাগ, ইলেকট্রনের স্থানান্তর। ইলেকট্রনের স্থানান্তর উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়। ইলেকট্রনের স্থানান্তর আদান প্রদান হতে হবে, দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রেডক্স বিক্রিয়া আর একটা নন রেডক্স বিক্রিয়া। তো রেডক্স বিক্রিয়া নিয়ে আমি প্রথমে আলোচনা করি। রেডক্সটা ইংরেজি কথা, এর দুটি অংশ ধরা হয়, রেডটা হচ্ছে রেডাকশন আর অক্সটা হচ্ছে অক্সিডেশন। রেডাকশনটা বিজারণ, অক্সিডেশনটা জারণ। জারণ এই দুইটা অংশ একসাথে বলা হয় কি, বিজারণ। অর্থাৎ রেডক্স হচ্ছে জারণ বিজারণ।
জারণ বিজারণ। এবার দেখি জারণ বিজারণ কাকে বলা হয়। তোমরা অনেকেই বই পড়েছো, আশা করি বই পড়লে বুঝতে পারবে, বিশেষ করে ক্লাস 10-এর শিক্ষার্থীরা আরো ভালো বলতে পারবে। তোমাদের আমি ক্লাস করাইছি যেহেতু, যে জারণ বিক্রিয়া কাকে বলা হয়। তোমরা প্রথমে বলবে কি, ইলেকট্রন ত্যাগ হলে জারণ হয়, আর ইলেকট্রন গ্রহণ হলে বিজারণ হয়। সহজ বিষয়। তো ঠিক আছে, বিষয়টা আমি আরো স্পষ্টভাবে তোমাদের বুঝিয়ে দিই। জারণ দেখো, জারণটা ইলেকট্রন ত্যাগ তো হতেই হবে। ইলেকট্রন ত্যাগ বা অপসারণ হতেই হবে। এটাকে আমি 1 নম্বরে দিলাম। 2-এ দিলাম ধনাত্মক চার্জ বৃদ্ধি। ধনাত্মক চার্জ বৃদ্ধি। 3 নম্বর পয়েন্টে আসি। যদি ধনাত্মক হয়, এটা কি হবে? ঋণাত্মক হবে। ঋণাত্মক চার্জ হ্রাস। ঋণাত্মক চার্জ কি হবে? হ্রাস পাবে। 4 নম্বরে আসি, যোজ্যতা বৃদ্ধি। যোজনী বৃদ্ধি। যোজ্যতা বৃদ্ধি বা যোজনী বৃদ্ধি। যোজ্যতা বৃদ্ধি বেড়ে যাবে। এই 4টা অংশের মধ্যে প্রথমটা ঘটতেই হবে। প্রথমটা কি ঘটতেই হবে? প্রথমটা ঘটার পরে এই যে কোনো 3টা সংগঠিত হয়। আমরা এটাকে বোঝানোর জন্য একটা উদাহরণ প্রয়োগ করি। সেটা হচ্ছে, যদি আমরা এখানে সোডিয়ামকে নিয়ে আসি। হ্যাঁ, সোডিয়াম এর পারমাণবিক সংখ্যা 11, তোমরা জানোই। যদি ইলেকট্রন বিন্যাস করা হয়, সর্বশেষ কক্ষপথে 1টি ইলেকট্রন থাকে। আর একটি ইলেকট্রন থাকার কারণে সে সহজে একটি ইলেকট্রন ত্যাগ করে দেয়। আর ইলেকট্রন ত্যাগ করলে কি হবে জানাই আছে, জারণ বিক্রিয়া হবে। ইলেকট্রন ত্যাগ করলে জারণ বিক্রিয়া হয়। এখানে ত্যাগ তো হচ্ছেই, জারণ বিক্রিয়া স্পষ্ট। ধনাত্মক চার্জ বৃদ্ধি হচ্ছে। এখানে কিন্তু ধনাত্মক চার্জ বৃদ্ধি হচ্ছে। কেন? কিছুই ছিল না, শূন্য ছিল, প্লাস, তার মানে 1 প্লাস একটা বৃদ্ধি পেল। ঠিক আছে না? অবশ্যই এটা জারণ বিক্রিয়ার মধ্যে পড়বে। এবার দেখি ঋণাত্মক চার্জ হ্রাস কখন হয়। আমরা একটা উদাহরণ প্রয়োগ করি। সালফার 2-। সালফার 2-। সে যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে কি হবে? সালফারে পরিণত হবে। তার মানে এখানে ত্যাগ তো হচ্ছেই। ইলেকট্রনকে তোমরা মাইনাস দিবে, কারণ ইলেকট্রনের চার্জ সবসময় কি হয়? মাইনাস হয়। আর এই মাইনাসটা কি? ত্যাগ বোঝায়। এই মাইনাসটা কি বোঝায়? ত্যাগ বোঝায়। আর এটার উপর একটা চার্জ বোঝাচ্ছে। এবার লক্ষ্য রাখি, ঋণাত্মক চার্জ হ্রাস হচ্ছে কি? অবশ্যই। এখানে 2 থেকে কিছুই নাই, তার মানে অবশ্যই এখানে চার্জ হ্রাস পেয়ে তো কিছুই হয় না। তার মানে এখানে শূন্য হয়ে গেল, কিছুই না, এখানে শূন্য। 2 থেকে শূন্য হয়ে গেল। এবার দেখি যোজ্যতা বৃদ্ধি। যোজ্যতা বৃদ্ধির ক্ষেত্রে আমি একটা উদাহরণ টানতে পারি। আয়রন 2+, সে যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, কি হবে? আয়রন 3+। এখানে ত্যাগ হচ্ছে, আয়রন 2+ থেকে 3+ হচ্ছে। এখানে আরেকটু বিষয় তোমাদের বলে রাখা ভালো, যে 2+ মানে কি আসলে। 2+ বলতে 2টা কম, 3+ মানে 3টা কম, 4+ মানে 4টা কম, 1+ মানে 1টা কম। তার মানে প্লাস মানে কম হচ্ছে, মাইনাস মানে বৃদ্ধি হচ্ছে, বেশি হবে। তোমাদের এই ক্ষেত্রে মনে রাখবে যে 2- মানে 2টা বেশি, আর 2+ মানে 2টা কম। 2টা কম থেকে 3টা কম, 2 টাকা থেকে 3 টাকা কম। অবশ্যই ত্যাগ হলে 1 টাকা দিয়ে দিলেই তো হবে। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম যে 2+ থেকে 3+। আমরা বিষয়টা বুঝতে পারলাম যে ত্যাগ হয়ে এটা হলো। আর যোজ্যতা বৃদ্ধি কেন হচ্ছে? আয়রন 2+ এর যোজনী 2, আর আয়রন 3+ এর যোজনী 3। তার মানে এটা ফেরাস, এটা ফেরিকের আয়ন। আমরা বিষয়টা বুঝতে পারলাম। এবার দেখি যে বিজারণটা কেমন হবে। বিজারণটা এই
জারণের সম্পূর্ণ বিপরীত হয় বিজারণ। জারণের বিপরীত, এখানে ত্যাগ না হয়ে কি হবে, এখানে ত্যাগ না হয়ে গহন হবে, এখানে কি হবে গহন বা সংযোজন। এখানে চার্জ বৃদ্ধি না হয়ে হ্রাস হবে, এখানে হ্রাস না হয়ে বৃদ্ধি হবে, জড়তা হ্রাস না হয়ে বৃদ্ধি হবে। তারপরে কি হবে, জড়তা হ্রাস পাবে, জড়তা হ্রাস পাবে। ধনাত্মক চার্জ কি ছিল, বৃদ্ধি ছিল, এবার কি হবে, হ্রাস হবে। ঋণাত্মক চার্জ কি হবে, এখানে বৃদ্ধি হবে। ইলেকট্রন গহন দিলাম, সংযোজন গহন, এগুলো একই কথা। এবার বিষয়টাকে স্পষ্ট করার জন্য আমি একটু উদাহরণ টানবো। এটা হচ্ছে, অনেকগুলো উদাহরণ বলা যায়, তোমাদের বইয়ে তো অনেকগুলো উদাহরণ দেওয়াই আছে। তার মধ্যে আমি নিয়ে আসি ক্লোরিন একটা অণু নিই। এটা কি ক্লোরিন অণু, এর চার্জ কিন্তু শূন্য দিয়েছি, কারণ মুক্ত অবস্থায় এর চার্জ কি থাকে, শূন্য থাকে। এই ক্লোরিন যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে, দুইটা কেন দিলাম, কারণ এখানে দুইজন আছে, কিন্তু ক্লোরিন একটা জন্য সে একটা গ্রহণ করে, একটা কি করে, গ্রহণ করে, দুইটার জন্য সে দুইটা গ্রহণ করে। যে এখানে যদি যখন বলবো গ্রহণ, তখন কিন্তু আমি এখানে প্লাস দিব, আর ইলেকট্রন সবসময় তো মাইনাসই হবে। এখন গ্রহণ হলো, দুইটার জন্য দুইটা গ্রহণ করলো, গ্রহণ করে কি হচ্ছে, দুইটা বেশি হয়ে যাচ্ছে, ক্লোরিন মাইনাস, একটার জন্য একটা 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 মাইনাস বেশি, দুটার জন্য দুটা মাইনাস বেশি, দুটো গ্রহণ করি, এখানে এটা হলো। তার মানে এখানে চার্জ ছিল না, পুরো চার্জ ছিল না, ধনাত্মক ছিল না, ঋণাত্মক ছিল না, কিন্তু ডান দিকে উৎপাদে এসে ঋণাত্মক চার্জ বৃদ্ধি পাচ্ছে, তার মানে ঋণাত্মক চার্জ কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তার মানে এটা কি হবে, অবশ্যই বিজারণ বিক্রিয়া হবে। আরেকটু উদাহরণ টানতে পারি, সেটা হচ্ছে কপার, কপার 2+, সে কপার 2+ মানে সেখানে তা কি পূর্বের মতো 2+, মানে দুইটা ইলেকট্রন কম আছে, সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তোমার 2 টাকা কম আছে, আমি 1 টাকা দিয়ে দিলাম, 1 টাকা তুমি গ্রহণ করলে, অবশ্যই তোমার 2 টাকার জায়গায় 1 টাকা হয়ে গেল, আর থাকলো কি 1 টাকা কম হয়ে গেল, আর 1 টাকা কম থাকলো তোমার। তার মানে কপার প্লাস, 2টা কম, একটা গ্রহণ করার কারণে একটি কম, সহজ কথা, একটা কম। এবার দেখি যেখানে বিজারণটা কেন হচ্ছে, ইলেকট্রন গ্রহণ, এখানে ইলেকট্রন গ্রহণ, এখানে ইলেকট্রন গ্রহণ, ধনাত্মক চার্জ হ্রাস হচ্ছে, এখানে দেখি আমরা 2+, দুইটা, আর এখানে 1+, অবশ্যই ধনাত্মক চার্জ হ্রাস হচ্ছে, আমরা এটা বুঝতে পারলাম, আমরা এটা বুঝে দিলাম, এটা বুঝলাম। জড়তা হ্রাস কেন হচ্ছে, কপার 2+ ওজনই 2, এখানে কপার প্লাস ওজনই 1, অবশ্যই জড়তা কমে যাচ্ছে, হ্রাস হচ্ছে। আমরা বিষয়টা বুঝতে পারলাম। এবার আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি, সেটা হচ্ছে জারণ বিজারণ যুগপৎ ক্রিয়া। আর তোমাদের প্রথমে বলে রাখি যে জারণ বিজারণ যুগপৎ ক্রিয়া এটা বোঝানোর ক্ষেত্রে তোমাকে জারণ সংখ্যা বিষয়টা স্পষ্ট জানতে হবে। জারণ সংখ্যা বিষয়ে, জারণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের বইয়ে একটি ছক দেওয়া আছে, যেখানে জারণ সংখ্যার নিয়ম, যোগের সংকেত, মৌল ও জারণ সংখ্যা, এই ছকটা সম্পূর্ণ মুখস্থ রাখার চেষ্টা করবে। আর যেখানে তোমরা বুঝতে পারবে না, সেখানে তোমরা দাগ দিয়ে রাখবে বা আমাকে বিভিন্ন উপায় আমাকে জানাবে। আমি এটা নিয়ে আলোচনা করতেছি না, এটা নিয়ে আলোচনা করলে ক্লাসটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। আমি তোমাদের যে জারণ বিজারণ যুগপৎ ক্রিয়া, এটা যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, জটিল একটা বিষয়, সহজভাবে তোমাদেরকে বলবো। আমি উদাহরণ টানতে পারি আবার আগের মতোই, কপার, এখানে কপার না দিয়ে আমি জিঙ্ক দিলে সুন্দর হবে, জিঙ্ক দিলাম, জিঙ্ক প্লাস কপার সালফেট, জিঙ্ক প্লাস কপার সালফেট তারা পরস্পর বিক্রিয়া করে তৈরি করবে জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট প্লাস কপার তৈরি করবে। আরেকটু বলে রাখি যে ইলেকট্রনের স্থানান্তরের উপর ভিত্তি করে এই বিক্রিয়াকে 4টি ভাগে ভাগ করা হয়: সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া। এই 4টি ভাগে ভাগ করা হয়, যেখানে ইলেকট্রনের স্থানান্তর হবে, ইলেকট্রন ত্যাগও হবে, ইলেকট্রন গ্রহণও হবে।
আমি যে বিক্রিয়াটা তোমাদের সাথে আমি বোর্ডে লিখে দিয়েছি সেটা হচ্ছে কি প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন কেন? কারণ যখন একজনের স্থান তোমার বসার জায়গা, তোমাকে আমি যে তুলে দিয়ে আমি ওই জায়গায় বসি, তাহলে কি হবে? তোমাকে প্রতিস্থাপন করে তোমাকে সরিয়ে দিয়ে ওই জায়গাটা আমি দখল করলাম, এটা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। জিঙ্কের একটু পাওয়ার বেশি, সে কোপারকে তাড়িয়ে দিবে, কোপারকে সে তাড়িয়ে দিয়ে সেই সালফেট তার বন্ধুকে সে কি করে নিল, কাছে টেনে নিল। তার মানে তারা জিঙ্ক সালফেট তৈরি হলো আর কপারকে সে দূরে সরে দিল। আসলে বিক্রিয়াটা এমনটি হয়, সবসময় তারা কি রিয়াকশন করতেছে, সবাই চায় কি স্টেবল চায়, শান্তি চায়, শান্তির জন্যই এত বিক্রিয়া হয়। আর এটার অনেক গুরুত্ব, এটা সম্পর্কে তোমরা আমি ক্লাসেও বলেছি, এটা নিয়ে আমি আর বলবো না। যেটা নিয়ে মেন টপিক সেটা নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা এর ক্ষেত্রে চার্জ উল্লেখ করতে পারি। জিঙ্কের এখানে চার্জ, আসলে চার্জটা কি, চার্জের মাধ্যমে জারণ সংখ্যাও বলা যায়, আবার যোজনীয়টাও অনেকটা ধারণা পাওয়া যায়। যোজনী, জারণ সংখ্যা, চার্জ, হ্যাঁ, এগুলো মোটামুটি একটা মিল পাওয়া যায়। জিঙ্কের ক্ষেত্রে যদি আমি জারণ সংখ্যা বলি, শূন্য হবে। কেন শূন্য হবে? একটু আগে বললাম ছকের মধ্যে সব কিছুই রয়েছে, এখানে যে ছকে আছে এখানে সব কিছু ডিটেলস আলোচনা আছে। তো 2 নাম্বার সারিতে দেওয়া আছে কি নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মোলের জারণ সংখ্যা শূন্য হয়। তার মানে যতটা জানা আছে 118টি মূল আছে প্রদত্ত সারণীতে, সেখানে প্রত্যেকের জারণ সংখ্যা কি হবে? শূন্য হবে। আবার যদি মুক্ত মৌল হয়, মুক্ত মৌল যে কোনো গ্যাস বলতে পারে কি, সেখানে কি হতে হবে? সেখানে মৌলিক অণু হতে হবে, H2N2O2, ঠিক আছে না? এগুলো হবে। যে মুক্ত পরমাণুর ক্ষেত্রে জারণ সংখ্যা শূন্য হয়, এটাতে আমরা নিয়মের মধ্যেই পাই। আর কপার সালফেট যৌগ, এই যৌগের মধ্যে প্লাস মাইনাস অবশ্যই থাকবে, ধনাত্মক ঋণাত্মক চার্জ কি হবে? থাকতেই হবে। সালফেট একটি যৌগমূলক, এর সম্পর্কে আলোচনা করা যায়, এটা বলবো না। সালফেটের ক্ষেত্রে 2-, এটা মুখস্থ রাখতে হবে। এই সালফেট যৌগমূলকের চার্জ হয় 2-, জারণ সংখ্যা হয় 2-। আবার এক্ষেত্রে কপারের ক্ষেত্রে যদি একটা অংশ 2- হয়, একটা অংশ 2+ অবশ্যই হবে, 2+ অবশ্যই হবে। আমরা এটা বুঝতে পারলাম। এক্ষেত্রে আসি, সালফেটের ক্ষেত্রে 2- মুখস্থ আছে, 2+, কপারের ক্ষেত্রে মুক্ত পরমাণুর ক্ষেত্রে 0। এবার দেখি, জিঙ্ক থেকে জিঙ্কের কাছে যাব আর কপার থেকে কপারের কাছে যাব, ঠিক আছে না? আমরা জিঙ্ক থেকে জিঙ্কে গেলাম, কপার থেকে কপারে গেলাম। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সালফেটকে কেন আমি বাদ দিলাম স্যার? হ্যাঁ ঠিক আছে, তোমাদের প্রশ্ন করার যত চান্স নেই, প্রশ্নটা আমি করলাম। সালফেট SO4 2-, SO4 2-, বিক্রিয়ক ও উৎপাদে যখন চার্জ জারণ সংখ্যা সমান থাকে তাকে বলা হয় দর্শক আয়ন। তারা কি শুধুই মাটি খেলা দেখবে, আর খেলতেছে কারা? খেলতেছে জিঙ্ক আর কপার খেলতেছে, আর সালফেটটা কি দর্শক, ঠিক আছে না? সেম কোয়ালিটি। এখানে আমরা সালফেটকে দর্শক আয়ন হিসেবে রেখে দিয়ে বাকিটা নিয়ে আমরা কাজ করব। জিঙ্কটা কি হচ্ছে? জিঙ্ক থেকে জিঙ্ক 2+, জিঙ্ক ছিল 0, জিঙ্ক 2+, এখানে 2+ মানে দুইটা কম হলো, কিছু মানে ছিল না, কমও ছিল না, বেশি ছিল না, সেখান থেকে 2 টাকা তোমার মাইনাস হয়ে গেল, মানে কম হলো। অবশ্যই ইলেকট্রন ত্যাগ হয়েছে, 2টা ইলেকট্রন ত্যাগ হয়ে 2+, 2টা কম হয়ে গেল। তার মানে এটা কি হবে? ত্যাগ হলো জারণ, প্রথম কথা সেটা হচ্ছে জারণ, সেটা হবে জারণ। আর কপার 2+, 2 টাকা তার কম, 2টা কম, সে উৎপাদে গিয়ে এই কমটা পূর্ণ হয়ে গেছে, তারা কি মানে কম নেই, অবশ্যই সে গ্রহণ করেছে, 2 টাকা কম থেকে কোনো কম নাই, তার মানে 2 টাকা গ্রহণ করেছে। আর গ্রহণ করলে তোমাদের একটু আগেই বললাম, সেটা হবে কি বিজারণ। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জারণ বিজারণ সংঘটিত হচ্ছে, জারণ বিজারণ, যেটা যদি আমরা অর্ধেক করে বিবেচনা করি, জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, এই 2 অর্ধবিক্রিয়া মিলে একটি পূর্ণ বিক্রিয়া সংঘটিত হয়। এবার দেখবো আরেকটু কঠিন বিষয়, সেটা হচ্ছে জারক আর বিজারক, কিন্তু মজার বিষয়। জারণ বিক্রিয়ায় যে ত্যাগ করে, সেটাই হবে কি জারক। বিজারণ বিক্রিয়ায় যে গ্রহণ করে তাকে বিজারক বলা হয়। কারণ তার মানে জারণ বিক্রিয়ায় যে ত্যাগ করে, জিঙ্ক ত্যাগ করতেছে, সে হবে কি বিজারক,
বিজারক। আর কোপার 2 প্লাস, যা এখানে বিজারণ বিক্রিয়ায় যে গ্রহণ করে তাকে জারক বলা হয়, তাকে জারক বলা হয়। আর একটু তোমাদের বলে রাখি যে এখানে জারিত বিজারিত বিষয়টা মনে কাছে অস্পষ্ট মনে হয়, কিন্তু আসলে বিজারকটা কি হয়, নিজে জারিত হয়, নিজে জারিত হয়। বিজারকটা নিজে জারিত হয়, জারকটা নিজে বিজারিত হয়, নিজে কি হবে, বিজারিত হয়। এটাকে আমি একটি কৌশলের মাধ্যমে অনেক ছাত্রকে বোঝাই, তারা বিষয়টা মনে রাখতে পারে। বিজারণকে আমি 4 বলি, জারককে 3 বলি, বিজারিতকে 4 বলি। 434 মানে বিজারণ, জারক, বিজারিত। আর এই ক্ষেত্রে আমি বলি 3 জারণ, বিজারক, 3 4 3। 3 মানে 3টা অক্ষর, 4 মানে 4টা অক্ষর, 3 মানে 3টা অক্ষর, তার মানে 343 মানে কি হবে, জারণ, বিজারক, জারিত। 434 মানে কি, বিজারণ, জারক, বিজারিত। তোমরা বিষয়টা এভাবে মনে রাখলে আর মধ্যে কি হবে না, অনেক সময় এলোমেলো হয়ে যায়, অনেকদিন মনে রাখতে পারবে। আর এই বিষয়টা তোমাদের বইয়ে সুন্দর সাজিয়ে লেখা আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। আমরা এই জারণ বিজারণ যুগপৎ ক্রিয়াটা বুঝতে পারলাম। আর পরবর্তী অংশে আমি যাই, সেটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। নন রেডক্স বিক্রিয়াটা, এই রেডক্স বিক্রিয়া মানে কি হবে, ইলেকট্রনের স্থানান্তর হবে, ত্যাগ গ্রহণ হবে। আর নন রেডক্স মানে সেখানে ইলেকট্রনের মানে স্থানান্তর হবে না, ত্যাগ গ্রহণ কি হবে না সেখানে। এই নন রেডক্স বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করা হয়, তোদের বইয়ে সেটা দেওয়াই আছে। একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া আর একটা হচ্ছে অর্ধক্ষেপণ বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া আর একটা কি, অর্ধক্ষেপণ বিক্রিয়া। প্রশমন বিক্রিয়াটা তোমরা এখন বুঝতে রাখবে যে অ্যাসিড ক্ষার পরস্পর বিক্রিয়া করে যে পদার্থ তৈরি করে, অ্যাসিড ক্ষার পরস্পর বিক্রিয়া করে লবণ তৈরি করে, সেটি হচ্ছে প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া মানে কি, সেই অ্যাসিডও থাকবে না, ক্ষারও থাকবে না। একটা উদাহরণ দেখি আমরা, এই সেল নিতে পারি, এই সেলটা অ্যাসিড, আর ক্ষার নিতে পারি কি, সোডিয়াম হাইড্রোক্সাইড। এরা পরস্পর বিক্রিয়া করে তৈরি করবে কি, বিক্রিয়াটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এর সোডিয়াম প্লাস ওএইচ মাইনাস, ক্লোরিন মাইনাস এইচ প্লাস কি হয়, প্লাস নিবে মাইনাস কি, মাইনাস নিবে প্লাস কি। এটা বিক্রিয়ার নিয়মই যে একটা অংশ প্লাস আর একটা অংশ মাইনাস। এভাবে বিক্রিয়াকে তৈরি করবে কি, সোডিয়াম ক্লোরাইড আর পানি। এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রশমন বিক্রিয়ায় এটা কেন ইলেকট্রনের স্থানান্তর হচ্ছে না, আমি একটু বলে রাখি এখানে যে এইচ প্লাস এখানে কি, এইচ প্লাসে আছে, সোডিয়াম প্লাস এখানে সোডিয়াম প্লাস, ক্লোরিন মাইনাস এখানে ক্লোরিন মাইনাস। তার মানে বিক্রিয়া করার পূর্বে পরে চার্জ কি থাকে, একই মধ্যে চার্জটা সমান থাকে, সেটাই হবে ইলেকট্রন স্থানান্তর হচ্ছে না, তার মানে এটাই হবে নন রেডক্স বিক্রিয়া। আরেকটু বিষয় বলে রাখি, বিষয়টা আমি মানে সংক্ষিপ্ত করতেছি তোমাদের সময় স্বল্পতার কারণে। আর একটু অর্ধক্ষেপণ বিক্রিয়া। অর্ধক্ষেপণ বিক্রিয়াটা দুইটা যৌগ পরস্পর বিক্রিয়া করবে, বিক্রিয়া করে যদি পাত্রের তলায় কঠিন পদার্থ আকার কিছু জমা থাকে, সেটাই হবে কি, অর্ধক্ষেপণ বিক্রিয়া। আমি এখানে উদাহরণটা আনতে পারি, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, লবণ, খাবার লবণ, সিলভার নাইট্রেট, এটাও এক ধরনের লবণ। যদি তার পরস্পর বিক্রিয়া করে তৈরি করবে কি, তৈরি করবে সিলভার ক্লোরাইড, সিলভার ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, সিলভার ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট। এই সিলভার ক্লোরাইডের এক ধরনের পাত্রের তলায় গিয়ে জমা হয়ে থাকে, এটি হচ্ছে অর্ধক্ষেপণ বিক্রিয়া। তোমাদের যতটুকু আলোচনা করলাম এখান থেকে কিন্তু অনেকগুলো সৃজনশীল প্রশ্ন করা যায়, অনেকগুলো করা যায়। তোমরা এটা বাড়িতে বিভিন্ন গাইড দেখে অথবা বই দেখে সৃজনশীলগুলো পড়ে নিবে, আশা করি বুঝতে পারবে। আমি একটি প্রশ্ন করি, অনেক সময় এই প্রশ্নটাই তোমাদের উদ্দীপকে দেওয়া থাকতে পারে, মনে করে এটা দেওয়া নাই, এখানে এটা দেওয়া নাই, দেওয়া আছে যে বিক্রিয়াটি নন রেডক্স কেন, যুক্তিসহ ব্যাখ্যা করো। তখন তোমাকে দেখাতে হবে ইলেকট্রন ত্যাগ হচ্ছে না, গ্রহণ হচ্ছে না, এখানে অবশ্যই সেখানে কি হবে, ত্যাগ গ্রহণ না হলে নন রেডক্স হবে।
এই প্রশ্ন আসে অনেক সময়। আবার আরেকটু বিষয় তোমাদের বলে রাখি, এখানে কিন্তু নাইট্রেটটা 10 আয়ন, সবাই কিন্তু 10 আয়ন মনে হচ্ছে কেন, তাই না? এখানে এই বিষয়টা আসবে না। আর একটু বিষয় তোমাদের জানা দরকার যে আমরা দেখলাম যে ইলেকট্রন স্থানান্তর বিক্রিয়া, যে এখানে 4টে ভাগে ভাগ করা হয়, সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন। এই 4টা বিক্রিয়ার মধ্যে যে কোনো একটা আসবে, আসার পরে বলবে যে এখানে ইলেকট্রনের 2 ধরনের বিক্রিয়া সংঘটিত হয়, ব্যাখ্যা করো। তুমি তখন কী করবে, এখানে জারণ বিজারণ বিক্রিয়া দেখাবে, আবার কি এটা সংযোজন বিক্রিয়া না বিয়োজন বিক্রিয়া, এগুলো দেখাবে। দেখ তোমরা এই বিষয়টা সৃজনশীল প্রশ্ন দেখলে ভালো লাগে। আমাদের বিভিন্ন প্রশ্ন আসে, যতটুকু আলোচনা করলাম এগুলো সংক্রান্ত যেগুলো সৃজনশীল প্রশ্ন আছে তোমরা প্র্যাকটিস করবে। পরবর্তী অংশ নিয়ে আমি কোনো এক ভিডিওতে তোমাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্তই। এ পর্যন্ত রাখার পরে আরেকটু বিষয় তোমাদের আমি জানাতে চাই যে তোমরা এই ক্লাসগুলো ডাউনলোড দিবে, ডাউনলোড দিয়ে পরবর্তীতে তোমার দেখবে, ঠিক আছে না? এখানে অপশান আছে, লাইক অপশান আছে, কমেন্টের অপশান আছে। আর যদি তোমরা মনে করো যে কিছু প্রশ্ন করতে চাও, কমেন্ট করতেও পারো। আরেকটা বিষয় যে আরেকটু সারিতে আছে কি সাবস্ক্রাইব, এখানে তোমরা সাবস্ক্রাইব করবে, এতে কী হবে, ক্লাসগুলো আমার মিস হবে না। সাবস্ক্রাইবে ক্লিক করলে তোমাদের ক্লাসগুলো কী হবে না, মিস হবে না। আরেকটু বিষয় এক্সট্রা তোমাদের আলোচনা করতে চাই, সেটা হচ্ছে মাদক বিষয়। তোমরা জানোই যে মাদক আসক্তি একটি মানুষের জন্য একটি ক্ষতিকর একটা দিক। আসক্ত মানেই তো কোনো কিছুর উপর টান, ভালোবাসা। এটা অ্যাকচুয়ালি খারাপ না। কখন খারাপ হয়ে যায়, যখন মানুষের শরীরের উপরে কি ক্ষতিকর প্রভাব পড়ে, দৈনন্দিন জীবনে চলাফেরায় বিভিন্ন কাজে ব্যাঘাত ঘটে, তখন কী হবে, সেটা আসক্ত হয়ে যাবে। যেহেতু আমি বিজ্ঞান টিচার, শিক্ষক, তোমাদের এই যে অনেকেই তোমরা কী করো, সঙ্গদোষে সিগারেট পান করো, সিগারেট খাও। এই সিগারেটটা এত ক্ষতিকর একটা বিষয়। বিড়ি খাও, অনেক সময় পানের সাথে কি খাও তোমরা, অনেক কেমিক্যাল যে থাকে, তামাক পাতা থাকে, সেগুলো গ্রহণ করো। যাই হোক, এই যে সিগারেটের মধ্যে একটা তথ্য মতে জানা গেছে যে এই সিগারেটের মধ্যে 6000-এর বেশি কি থাকে, ক্ষতিকর উপাদান থাকে। তার মধ্যে 70-এর বেশি মানুষের দেহে ক্যান্সার সৃষ্টি করতে পারে। দু একটা নাম তোমাদের বলি, তোমাদের জানাই আছে, সেগুলো কার্বন মনোক্সাইড আছে, তারপরে ফর্মালডিহাইড আছে, হেক্সামিন আছে, নিকোটিন আছে। নিকোটিনটাও মারাত্মক একটা বিষয়, যেগুলো কী করা হয়, কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়। তো তোমাদের যেটা আমি বলবো, সঙ্গদোষে অনেক সময় প্রাথমিকভাবে মানুষের মাদকাসক্ত করার পূর্বেই বিড়ি সিগারেট দিয়ে শুরু হয়। তোমরা এগুলো থেকে কী হবে, অনেক দূরে থাকবে। ভালো বন্ধু খুঁজবে, যে বন্ধুরা তোমাকে সৎ উপদেশ দেয়, সত্য কথা বলে, সে নামাজ পড়ে, ঠিক আছে না, তার চরিত্র ভালো, তার সাথেই তোমরা বন্ধুত্ব করবে। আর এই যে করোনা সংকটকালে অনেক সময় পড়াশোনা আসলে অনেক সময় তোমরা এই বাড়িতে বা আমার বিভিন্ন কাজে সহযোগিতা করবে, পাশাপাশি রেগুলার পড়ালেখা করবে, যাতে তোমাদের পড়ালেখা ডেভেলপ হয়, তোমাদের চারিত্রিক দিক দিয়ে কি ডেভেলপ হয়, তাহলে কি তোমাদের জীবনটা কী হবে, সুস্থ হবে, সুন্দর হবে। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করেই আমি পর্যন্ত রাখলাম। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।